যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশক। ইন্ডিকেটর বা নির্দেশক। এখন দেখো নির্দেশকটা কি, যে নির্দেশ করবে বা যে আইডেন্টিফাই করবে যে অ্যাসিড আছে নাকি ক্ষার আছে সেটা আইডেন্টিফাই করবে, সেটাই হচ্ছে মূলত আমার নির্দেশক। এটাই হচ্ছে নির্দেশক, সেটা আমাকে বের করতে হবে। এখন দেখো এইখানে বেশ কিছু প্র্যাকটিক্যালি কথাবার্তা আছে, অত কিছু আমাদের দেখার প্রয়োজন নাই। নির্দেশক মূলত দেখো দুইটা, একটা হচ্ছে অ্যাসিড ক্ষার নির্দেশক আর একটা হচ্ছে রিডক্স নির্দেশক বা জারণ বিজারণ নির্দেশক। অ্যাসিড ক্ষার নির্দেশকটা দিয়েই এমসিকিউ বলো বা সিকিউ বলো সেগুলো সাধারণত এসে থাকে। তা প্রথমে দেখো অ্যাসিড ক্ষার নির্দেশকটা কি। অ্যাসিড ক্ষার নির্দেশকটা কি? অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু জানার জন্য যেসব জৈব যৌগ ব্যবহৃত হয় এদেরকে অ্যাসিড ক্ষার নির্দেশক বলে। তো দেখো এখানে নতুন একটা টার্ম চলে আসছে, সেটা হচ্ছে প্রশমন বিন্দু। টার্মটা কি আসছে? প্রশমন বিন্দু। আচ্ছা দেখো, প্রশমন বিন্দুটা যদি খুব সহজে বোঝাতে চাই, সবল অ্যাসিড আর সবল ক্ষার যদি বিক্রিয়া করানো হয় তাহলে আমরা পাই হচ্ছে নিরপেক্ষ লবণ। তাহলে সেখানে পিএইচ কত হয়? ওই ক্ষেত্রে পিএইচ হয় হচ্ছে 7। এইটাই হচ্ছে প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু। যখন তুমি সবল অ্যাসিড আর দুর্বল ক্ষার বিক্রিয়া করাবা তখন তুল্যতা বিন্দু কিন্তু 7-এর কম হবে। তুল্যতা বিন্দু তখন মানে পিএইচ এর মান 7-এর কম হবে, সেটা হচ্ছে প্রশমন বিন্দু। এটা নিয়ে আমরা আলাদা করে পড়বো, ওই টপিক আজকে না। শুধু প্রশমন বিন্দুটা কি এটা বোঝানোর জন্য এইটুকু বললাম, মানে পিএইচ এর মানটা আপাতত মনে রাখো। আচ্ছা, এই নির্দেশকগুলা এসিড মাধ্যমে একরকম কালার দিবে, ক্ষার মাধ্যমে আরেক রকম কালার দিবে। দেখো ছোট থেকেই পড়ে আসছো যে এসিড কি করে, এসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করে আর ক্ষার হচ্ছে নীল লিটমাসকে এই লাল লিটমাসকে নীল করে। তা এসিড এসিড কি করবে? নীল লিটমাসকে লাল করবে, এইভাবে একটা নাম দিয়ে মনে রাখতে পারো। এসিড কি করবে? নীল যে লিটমাস সেটাকে লাল করে, আর এর উল্টা হচ্ছে ক্ষারে করবে। আচ্ছা, নির্দেশক এসিড মাধ্যমে এক ধরনের বর্ণ দিবে, ক্ষার মাধ্যমে অন্য ধরনের বর্ণ দেয়। এবার দেখো এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট, নির্দেশকগুলো সাধারণত কি? এসিড ক্ষার যে নির্দেশক তুমি বলতেছো এইগুলা সাধারণত কি? এগুলা হচ্ছে উইক অর্গানিক অ্যাসিড, দুর্বল জৈব ক্ষার অথবা দুর্বল জৈব অ্যাসিড। উইক অ্যাসিড, এটা কিন্তু জৈব হতে হবে, অজৈব হওয়া যাবে না। এখন কোশ্চেন আসতে পারে যে মিথাইল অরেঞ্জ যে একটা নির্দেশক বলছো বা ক্ষারীয় মাধ্যম যে একটা নির্দেশক বলতেছো তোমরা বা ফেনফথ্যালিন যে নির্দেশক বলতেছো, এইগুলো কিভাবে অর্গানিক হচ্ছে বা জৈব হচ্ছে? এগুলো যদি গাঠনিক সংকেত দেখো তাহলেই বুঝতে পারবা। গাঠনিক সংকেত এখন দেখার কোনো দরকার নাই, কারণ ওগুলো কোনোদিন পরীক্ষায় আসে নাই, আসবেও না, তোমাদের বইয়েও না, এই জন্য ওগুলো লাগবে না। আরো সহজ হয়ে গেছে কিন্তু। যদি এরকম হতো মিথাইল অরেঞ্জের গাঠনিক সংকেত মুখস্থ করতে হবে তোমাদের, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যেত। ওইগুলাই পরীক্ষায় আসতো, যেহেতু বইয়ে না এজন্য ওগুলো লাগবেও না। তো দেখো নির্দেশক সাধারণত এখানে দেখো মিথাইল অরেঞ্জ বলছে, তারপরে বলছে ফেনফথ্যালিন বলছে, এরকম কতকগুলা। এটুকু পড়তে হবে না, আমাদের একটা ছক আছে, সেই ছক থেকে ডিটেলস পড়তে হবে। পরীক্ষায় সেখান থেকে কোশ্চেন কখনোই মিস হবে না। সেই ছকটা একটু দেখাইছি তারপর এখানে পড়াই। এই যে ছকটা, এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন মিস হবে না। পরীক্ষায় কোশ্চেন আসবে, তো তুমি যে পরীক্ষায় বলো, যদি মিস হয় তাহলে কিছু করার নাই। এমনি প্রায় প্রত্যেকটা পরীক্ষায় সেখান থেকে কোশ্চেন দেয়। নির্দেশকের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, দেখো এমসিকিউ এর জন্য এগুলা তোমাদের একটু পড়তে হবে। দেখো ভালো করে এগুলা বুঝতে হবে, মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। আমি প্রত্যেকটা বুঝাই দিচ্ছি। দেখো, প্রকৃতপক্ষে সব নির্দেশকই একই পিএইচে বর্ণ পরিবর্তন করে না। এই ছকটা দেখলেই বুঝতে পারবা। এইখানে দেখো এই এতগুলা নির্দেশক আছে, ফেনফথ্যালিনের দেখো বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা একরকম, থাইমাল বুলের একরকম, মিথাইল রেডের একরকম, থাইমাল বুলো অ্যাসিডের আরেক রকম। তার মানে প্রত্যেকটা নির্দেশক আলাদা আলাদা পিএইচ রেঞ্জে আলাদা আলাদা কালার পরিবর্তন করবে। তাহলে এইটাই মনে রাখতে হবে, একই পিএইচে বর্ণ পরিবর্তন করবে না। তার মানে সব নির্দেশকের জন্য যেহেতু নির্দেশক আলাদা আলাদা, তাহলে তাদের পিএইচ পরিবর্তনও ওই পিএইচ বর্ণ পরিবর্তনের পরিসরটা আলাদা আলাদা হবে। এটা একটা।
এইখান থেকে তুমি বলতে পারতেছো প্রত্যেকটা নির্দেশকেরই আলাদা আলাদা পিএইচ রেঞ্জ আছে, প্রত্যেকটা নির্দেশকেরই আলাদা আলাদা একটা পিএইচ রেঞ্জ আছে। এটা গেল। সেইখানে দুইটা বর্ণের মিশ্রণ দেখা যায় একমাত্র ফেনফথ্যালিন ব্যতীত। ফেনফথ্যালিন বাদ দিয়ে প্রত্যেকটা নির্দেশকের দুইটা করে কালার আছে। দুইটা করে কালার বলতে এসিড মাধ্যমে একরকম কালার দিবে, ক্ষারে আরেক রকম কালার দিবে। এইটা দেখো ছকে। একমাত্র দেখো ফেনফথ্যালিন এসিড মাধ্যমে কোনো কালার দিচ্ছে না, আর সব দেখো দুইটা করে কালার। তো ওটা মনে রাখার দরকার নাই, শুধু এইটা মনে রাখতে হবে। আচ্ছা, পিএইচ এর মান পিএইচ রেঞ্জ থেকে কম হলে নির্দেশকটা অম্লীয় বর্ণ, পিএইচ এর মান যদি পরিসর থেকে বেশি হয় তাহলে নির্দেশকটা শুধুমাত্র ক্ষারীয় বর্ণ দিবে। এই কথাটার মানে কি? দেখো, এখানে একটা ফেনফথ্যালিনের কথাই যদি বলো, এখানে একটা পিএইচ এর বর্ণ পরিবর্তনের পিএইচ এর সীমা আছে, পরিসর দেওয়া আছে। যদি দেখো এ রেঞ্জ থেকে বেশি হয়ে গেছে, তার মানে 9.8 এর যদি বেশি হয়ে যায়, তার মানে সে শুধুমাত্র কি করবে? সে শুধুমাত্র ক্ষারের বর্ণটা দিবে। যদিও ফেনফথ্যালিন শুধুমাত্র ক্ষারে বর্ণ দেয়, আমি এইটার কথা বলি। এই ফেনলিডের কথা চিন্তা করো, এখানে রেঞ্জ হচ্ছে 6.8 থেকে 8.4। তুমি যদি এর মাঝের কোনো একটা নাও, হতে পারে সেটা কত, 7, হতে পারে সেটা 7 যদি হয় তাহলে সে এসিড মাধ্যমে বর্ণ দিবে, ক্ষারেও বর্ণ দিবে। কিন্তু যদি তুমি 6.8 এর কম নাও, ধরো তুমি 6 নিছো, 6 নিলে ফেনল রেড, আর কিন্তু এসিড মাধ্যমে বর্ণ দিবে শুধুমাত্র, ক্ষার মাধ্যমে বর্ণ দিবে না। আবার যদি 8.4 এর বেশি হয় তাহলে সে শুধুমাত্র ক্ষারে বর্ণ দিবে, এসিডে বর্ণ দিবে না। সেইটাই কিন্তু এখানে বলছে, যদি পিএইচ রেঞ্জ থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা ক্ষারে বর্ণ দিবে, আর যদি পিএইচ রেঞ্জ কম হয়ে যায় রেঞ্জ থেকে, তাহলে সেটা শুধুমাত্র এসিড মাধ্যমে বর্ণ দিবে। প্রত্যেকটা নির্দেশক অল্প পরিমাণে পিএইচ পরিবর্তন হলেই বর্ণটা পরিবর্তন করে দেয়। আর এখান থেকে আমরা তুল্যতা বিন্দু বা প্রশমন বিন্দুর কনসেপ্টটা পাই। এই কয়টা হচ্ছে নির্দেশক এর বৈশিষ্ট্য। আচ্ছা, আরো কিছু আছে দেখো। কোন টাইট্রেশনে, যেটা আমরা আজকে পড়বো, টাইট্রেশনটা আজকে আমরা পড়বো। কোন টাইট্রেশনে কোন পদার্থকে নির্দেশক হিসেবে ব্যবহার করার প্রধান বৈশিষ্ট্যপূর্ণ শর্তগুলো কি কি? দেখো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনুধাবনমূলক কোশ্চেনের জন্য, ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য এবং এমসিকিউ এর জন্য, সব কিছুর জন্য। তিনটা পয়েন্ট এখানে শুধু মনে রাখতে হবে। দেখো, প্রথমে এখানে বলতেছে নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী উজ্জ্বল হতে হবে। কেন? তুমি একটা দ্রবণে দিছো যে এখানে ক্ষার নাকি অ্যাসিড বোঝার জন্য। কালারটা যদি তুমি ক্লিয়ারলি না বুঝতে পারো, কালার দেখেই তো তোমাকে চিনতে হবে যে এটা অ্যাসিড নাকি ক্ষার। যদি কালারটা ক্লিয়ার না হয়, স্পষ্ট না হয়, উজ্জ্বল না হয়, তাহলে তুমি বুঝতে তো পারবা না। ধরো এই যে হলুদ আর নীল মিক্সড করে একটা কালার আসছে, তুমি বলতে পারবা যেটা ক্ষার নাকি অ্যাসিড? কখনোই বলতে পারবা না। যদি বলো নীল হয়েছে তাহলে বলবা ক্ষার, যদি বলো হলুদ আসছে তাহলে সেটা হবে অ্যাসিড। তাহলে কালারফুল হতে হবে, উজ্জ্বল হতে হবে এবং এটা স্পষ্ট হতে হবে। আর ওটা তো স্থায়ী হতে হবে। কেন? কারণ যদি ওটা একবার বর্ণ পরিবর্তন হয়েছে, হয়ে একটা কালার আসছে, ধরো নীল আসছে, হুট করে আবার কিছুক্ষণ পরে হলুদ হয়ে গেল বা হুট করে লাল হয়ে গেল, তাহলে তো হবে না। তাহলে তো আমি বুঝতে পারবো না স্থায়ীভাবে যেটা অ্যাসিড নাকি ক্ষার। আর আরেকটা এই জন্য দেখো এখানে সব কিন্তু আলাদা আলাদা কালার। প্রত্যেকটা নির্দেশকের অ্যাসিড মাধ্যমে আলাদা কালার হতে হবে, ক্ষার মাধ্যমে আলাদা কালার হতে হবে, কখনো এক হওয়া যাবে না। এটাও এখানে লেখা আছে, এই যে ক্ষার মাধ্যমে অ্যাসিড মাধ্যমে আলাদা আলাদা বর্ণ হতে হবে, বিপরীত বর্ণ হলে সব থেকে বেশি ভালো হয়। ওটা দরকার নাই, দরকার হচ্ছে এই পয়েন্টটা দেখো, নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তন হতে হবে। দেখো উপরেই লেখা ছিল এখানে, সামান্য পরিমাণে পিএইচ এর পরিবর্তন হলে বর্ণ পরিবর্তন হবে, তাহলে সেটা এখানে লেখা। নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তন করতে হবে যদি সামান্য পরিমাণে পিএইচ এর পরিবর্তন হয়ে যায়, এইটা তাহলে এইখানটাই চেঞ্জ করে দিবে। তোমার এই হঠাৎ কথাটা মনে রাখতে হবে। মানে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা মানে তো পিএইচ, যে ঘনমাত্রার মধ্যে নির্দেশকের বর্ণ পরিবর্তন হয় তার পরিসরটা অল্প হতে হবে। লাস্টে দেখো, টাইট্রেশনের সমাপ্ত বিন্দুতে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হতে হবে। এইবার এই ছক একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, সবকিছু লাগবে না। এবং কিভাবে পড়বা সেটাও বলি, কি কি লাগবে অবশ্যই সেটাও বলি।
সবার আগে যেটা তোমাকে পড়তে হবে, ফেনল রেড, কিরসল রেড, মিথাইল রেড এর পিএইচ। এই তিনটা পিএইচ একদমই ঠোঁটস্থ থাকা লাগবে। বাকি যদি পিএইচ গুলো তুমি না মুখস্থ করো সমস্যা নাই, কিন্তু এই তিনটা পিএইচ অবশ্যই অবশ্যই তোমার মুখস্থ করা লাগবে। দ্বিতীয়ত যে পিএইচ গুলো মুখস্থ করতে হবে সেটা হচ্ছে লিটমাসের এবং ফেনফথলিনের। এই দুইটা অতটা ইম্পর্টেন্ট না, তারপর পরীক্ষা কিন্তু আসতে পারে, আসতে দেখা গেছে। এখন এইগুলা মনে রাখার অনেক টেকনিক আছে, এখন ওই টেকনিকগুলো ফলো করাটা ঠিক হবে না। কারণ ওই টেকনিকটা যদি আমি তোমাদের বলি, তাহলে ওই টেকনিক মনে রাখতে গেলে তোমাদের আবার নতুন করে টেকনিক লাগবে। ওটা পরবর্তী সময়ে আমি দেখি আলাদা করে বলবো। আগে এটা ভালো করে পরিচিত হও এটার সাথে। আগে আমরা একটু বুঝি, এইগুলা একটু খেয়াল করতে হবে, ভালো করে একটু দেখো। কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে। ফেনফথ্যালিন, ফেনল রেড, কিরসল রেড, মিথাইল রেড, এই চারটা। এই চারটা এখানে কিভাবে কি কোশ্চেন আসবে এই নির্দেশক থেকে, এইটা তো খুবই কম আসে। এর থেকে বেশি কোশ্চেন আসে হচ্ছে তোমাকে এরকম দুইটা অ্যাসিড, একটা অ্যাসিড বলবে একটা ক্ষার বলবে। ধরো স্ট্রং অ্যাসিড হলো আর একটা কি বলা যায় দুর্বল ক্ষার হলো, এরা বিক্রিয়া করলে এখানে তুমি কোন নির্দেশক ব্যবহার করবা, অথবা একটা দুর্বল অ্যাসিড এবং আরেকটা সবল ক্ষার, এই দুইটা বিক্রিয়া করলে তুমি এখানে কোন নির্দেশক ব্যবহার করবা, এই টাইপের কোশ্চেন চলে আসে। এখন যদি এই টাইপের কোশ্চেন চলে আসে তাহলে আমার এখন করণীয় কি? সেজন্য আমাকে যেটা চিনতে হবে সেটা হচ্ছে এই ফেনফথ্যালিনটা মনে করতে হবে অ্যাসিডীয়। ফেনফথ্যালিনটা কি? অ্যাসিডীয়। ফেনফথ্যালিনটা অ্যাসিডীয়। মিথাইল রেড, আরেকটা আছে মিথাইল অরেঞ্জ, এটাও পরীক্ষায় আসে। মিথাইল অরেঞ্জের পিএইচটাও পরীক্ষায় আসে, মোটামুটি সবগুলাই চলে আসে। এখন আমি দেখি তাহলে একটু বলে দিই কিভাবে মনে রাখবা কালার গুলা। তার আগে এটা একটু মনে রাখো যেটা বললাম, ফেনফথ্যালিনটা মনে করবে অ্যাসিড, আর বাকিগুলো আপাতত ক্ষার হিসেবেই মনে রাখো। এই মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এই দুইটা ক্ষার তিনটাই আসে। এই ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আর কিচ্ছু এভাবে মনে রাখতে হবে না। ফেনফথ্যালিন অ্যাসিডীয়, আমি একটু লিখে দিই এখানে। ফেনফথ্যালিন হচ্ছে অ্যাসিডিক ইন্ডিকেটর, আর মিথাইল তো দুইটা, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড, এরা হবে বেসিক মানে ক্ষারীয়। এতটুকু মনে রাখো। আচ্ছা, নির্দেশকাল কিভাবে মনে রাখবো ওটা আমি বলতেছি, তার আগে আসো ওই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করে আসি। এখানে আছে কিনা একটু দেখে নিই, একটু এক মিনিট। এই জায়গাতে না, ওই প্রশমন বিন্দুর ওইখানে আছে। আচ্ছা, ওইখানে না হয় এটা আবার আমরা পড়াশোনা করব। আমরা এখন এখানে আসি, এই নির্দেশকগুলা কিভাবে মনে রাখবো, কোন কালার কি করে মনে রাখবো। আর আচ্ছা, এখন আমরা তাহলে যদি মনে রাখতেই চাই তাহলে আমাকে যেভাবে মনে রাখতে হবে, দেখো, তোমরা যদি চাও অন্য কোনো ছন্দ ইউজ করলেও করতে পারো, আমি আমার মতো করে বলি মনে রাখার সুবিধার জন্য। প্রথমে ধরো একটা নাম নিলাম মিলা হক বলে, একটা নাম নিলাম কি, মিলা হক। আচ্ছা, এই লা থেকে হচ্ছে লাল,
আর এই যে হ আছে, হ থেকে মনে রাখো হলুদ। এই মি থেকে কি? মি থেকে দেখো কি কি আসে। মি থেকে আসবে হচ্ছে মিথাইল, ইয়েলো, মিথাইল অরেঞ্জ, আরেকটা হচ্ছে এই মিথাইলের এই যে থ, এই থ থেকে আরেকটা মনে রাখো থাইমাল ব্লু, থাইমাল ব্লু। এখন কথা হচ্ছে এখানে কোনটা দিয়ে কি বুঝলাম। দেখো তুমি মিথাইল অরেঞ্জের কথাটা দেখো, এখানে সবগুলা কিন্তু নাই, যদি অন্য রাইটারের বইগুলাও মিলে আমি এখানে বলবো। মিথাইল অরেঞ্জটা দেখো এইখানে লাল আর হলুদ, লাল আর হলুদ, গোলাপি লালটা ভুলে যাও, লাল আর হলুদটাই মনে রাখো, লাল আর হলুদটা মনে রাখো। দেখো লালটা কি দিচ্ছে, অ্যাসিড মাধ্যমে লাল দিচ্ছে, ক্ষার মাধ্যমে হলুদ দিচ্ছে। তাহলে এইখানে প্রথম লালটা কি হবে? প্রথম লালটা হবে অ্যাসিড মাধ্যম। প্রথম লালটা কোন মাধ্যমে? অ্যাসিড মাধ্যমে। তাহলে অ্যাসিড মাধ্যমে মিথাইল ইয়েলো, মিথাইল অরেঞ্জ এবং থাইমাল ব্লু। থাইমাল ব্লু কিন্তু আবার দুইটা আছে, দেখো থাইমাল ব্লু অ্যাসিড আছে আবার ক্ষার আছে, থাইমাল ব্লু অ্যাসিডটা হবে এখানে। তাহলে মিথাইল অরেঞ্জ বা মিথাইল ইয়েলো বা থাইমাল ব্লু অ্যাসিড মাধ্যমে লাল বর্ণ দিবে, আর এটা কি বেসিক মাধ্যমে ক্ষার মাধ্যমে হলুদ বর্ণ দিবে। এখানে দেখো অনেকগুলো পড়ে ফেলছি একটা দিয়ে। আরেকটা মনে রাখবা, রেড হলো রেড হলো লাল, রেড হলো লাল। আচ্ছা এখানে আবার কি হচ্ছে, রেড থেকে কি এই এটা হচ্ছে, এই হলুদটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে দেবে, হলুদ থেকে তো হলুদ বুঝতেই পারতেছো, আর লাল থেকে তো লাল। রেড কিন্তু দুইটা আছে, একটা আছে ফেনল রেড আর একটা আছে কিরসল রেড। ফেনল রেড আরেকটা আছে কিরসল রেড। তাহলে কিরসল রেড অ্যাসিড মাধ্যমে হলুদ বর্ণ দিবে, ফেনল রেড অ্যাসিড মাধ্যমে হলুদ বর্ণ দিবে, আর দুইজনই ক্ষারের মাধ্যমে, বিতে কি ক্ষার, বেস, বেস মানে তো ক্ষার, তাহলে সেখানে লাল বর্ণ দিবে। আচ্ছা এরপরে আরেকটু মনে রাখো, আরো কিন্তু বাকি আছে। বোরোমো দিয়ে শুধু একটা হয় না এখানে, বোরোমোথাইমাল ব্লু হয়, বোরোমোথাইমাল গ্রিন হয়, তারপরে আরেকটা কি যেন বোরোমো, হ্যাঁ বোরোমোফেনল, বোরোমোফেনল ব্লু হয়, তিনটা হয়। তো সেই তিনটা বা একটা, যেটা ইচ্ছা মনে রাখো সেটা বললাম। এটা মনে রাখবা হচ্ছে ব হলো নীল, ব হলো নীল। তাহলে এটা কি, হলোটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে আর নীল হবে বেসিক মাধ্যমে। পথে তিনটা বললাম, একটা বোরোমো থাইমল ব্লু, এই জিনিসটা তোমাদের বইয়ে আছে, বোরোমো থাইমল গ্রিন, আরেকটা হবে বোরোমোফেনল ব্লু, বোরোমো ফেনল ব্লু। এরা তিনজনই অ্যাসিড মাধ্যমে হলুদ দিবে, ক্ষার মাধ্যমে এরা নীল বর্ণ দিবে, ক্ষার মাধ্যমে এরা নীল বর্ণ দিবে। আচ্ছা লিটমাসেরটা তো জানো, লিটমাস পেপার সে ছোটবেলা থেকেই শুনতেছো, লিটমাস। লিটমাস দুই ধরনের লিটমাস পেপার পাওয়া যায়।
একটা লাল আর একটা নীল। তা লিটমাস পেপার কি হয়, অ্যাসিড মাধ্যমে যদি দাও, ওই যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তা অ্যাসিড মাধ্যমে যখন তুমি লিটমাস পেপার দিবা তখন লাল হবে, ক্ষার মাধ্যমে যখন তুমি লিটমাস পেপার দিবা নীল হবে। এইটা তো আলাদা করে মনে রাখার কিছুই নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা মোটামুটি কিন্তু অনেকগুলাই পেয়ে গিয়েছি। আর কোনোটা কি এখানে বাকি আছে কালার বুঝতে? আর একটাও কিন্তু কালার আমাদের এখান থেকে বাকি নাই। ফেনপথ্যালিনটা তো একটাই শুধু মনে রাখতে হবে, ক্ষার মাধ্যমে যেটা আসে। ফেনপথ্যালিনের কিন্তু একটাই, তাই একটা মনে রাখতে পারবা না, ক্ষার মাধ্যমে শুধু এটা বর্ণ দিবে। তাহলে একটা কিন্তু আমরা কালার বুঝে ফেলছি। আরেকটা আছে হচ্ছে আমার পিএইচ বুঝতে হবে। এখন পিএইচ গুলার জন্য যদি পিএইচ রেঞ্জ তুমি মনে রাখতে চাও, তাহলে আমাকে একটু এর মধ্যে বাছাই করে সাজাতে হবে। এখানে যেহেতু এই কয়টার পিএইচ আছে, যদি পিএইচ রেঞ্জটা টেকনিক্যালি ওয়ে মনে রাখতে চাও, আমরা সেটা একটু করি, যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সকল জায়গার জন্য। এখানে বই সব এলোমেলো করে সাজানো আছে, আমরা একটু আমাদের মতো করে সাজিয়ে নিব। প্রথমে আমি রাখলাম এখানে থাইমাল ব্লুকে, তারপরে আমি রাখবো মিথাইল ইয়েলোকে, এরপরে রাখবো মিথাইল অরেঞ্জ, তারপরে রাখবা মিথাইল রেড, এরপরে রাখবো বোরোমো থাইমল ব্লু, তারপরে রাখবা লিটমাস ফেনল রেড, ক্রিসল রেড, আরেকটা হচ্ছে ফেনপথ্যালিন ফেনলফথ্যালিন। আচ্ছা, এই তিনটা গোলা যাবে, দেখো মিথাইলের কোনটা উপরে কোনটা নিচে হবে এটা গোলানোর জন্য। এটা মনে রাখবা ইওর দিয়ে, ওয়াই ও আর, ওয়াই থেকে ইয়েলো, ও থেকে অরেঞ্জ, আর থেকে রেড, আর থেকে রেড। আচ্ছা, এবার এখানে দেখো যা সিরিয়াল আছে, এই যে সিরিয়াল আছে এই সিরিয়াল অনুযায়ী আমি এখানে একটু নাম্বারগুলো বসাই দিব। আমি একটু দাগ টেনে নিই, তারপরে আমি দিচ্ছি সবগুলা। প্রথমটা হচ্ছে 1 2 3 4 5 5, এখানে 5, এই 4 5 6 এবং 7, এই তিনটা সিরিয়ালি আমরা দিব না। আমরা একটু মনে রাখবো 1 2 3 4, এরপরে 6 6 6, তিনটা 6, তারপরে 7, তারপরে 8, এভাবে সিরিয়ালি একটু মনে রাখবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু ফোন নাম্বারের মতো করে এভাবে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে জোড় সংখ্যা আর একটু বিজোড় সংখ্যা দিব আমরা এখানে। এখানে দিব 2 4, আবার 4 6 7, এরপরে 8, এরপরে 8, এরপরে আবার 8, শেষে 10, এইগুলা।
তাহলে এই দুইটা নাম্বার তোমাকে একটু মুখস্থ করতে হবে, দুইটা নাম্বার তোমাকে একটু মুখস্থ করতে হবে। আচ্ছা দেখো, এবার একটু খেয়াল করো, থাইমাল ব্লু এর পিএইচ নির্দেশক হচ্ছে 1 থেকে 2। থাইমাল ব্লু এর পিএইচ হচ্ছে 1 থেকে 2। এখন 1.2 থেকে 2.8 আছে, 1 থেকে 2 অপশনে এরকম থাকবে। থাইমাল ব্লু কিন্তু অ্যাসিডেটটা, আমি কিন্তু ক্ষারটা আসে না বলে ওটা বলতেছি না। এখন দেখো এইখানে এইভাবেই কিন্তু মনে রাখতে হবে, 2 থেকে 4 এক্স্যাক্টলি মিথাইল ইওলো কিন্তু 2 থেকে 4 না, 2.1 থেকে 4.4 পর্যন্ত। কিন্তু অপশানে 2 থেকে 4 এর কাছাকাছি, এই 2.1 থেকে 4.4 এটা কি 2 থেকে 4 এর কাছাকাছি না, ওইটা হিসেবে মনে রাখতে হবে তোমাকে। এই মিথাইল ইওলোটা বইয়ে নাই তাহলে বুঝতে পারতে। মিথাইল অরেঞ্জ দেখো, এখানে আমি বইয়ের সাথে মিলাই, মিথাইল অরেঞ্জ কত, দেখো মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4.4, তার মানে কি 3 থেকে 4 পর্যন্ত। অপশন আর কোনটা কি 3 থেকে 4 আছে? অপশনে কিন্তু একটাও 3 থেকে 4 নাই। আর তোমার অপশনে কখনো 3 থেকে 4 একটা অপশনে, তারপরে বি অপশনে 3.1 থেকে 4.4 এরকম দিবে না, এর মধ্য থেকেই দিবে চারটা অপশন, এর মধ্য থেকেই দিবে। এজন্য দেখো মিথাইল অরেঞ্জ 3 থেকে 4 একটাই। তারপরে মিথাইল অরেঞ্জের পরে মিথাইল রেড 4 থেকে 6, 4 থেকে 6 কোথায় আছে? 4 থেকে 6 দেখো একমাত্র মিথাইল রেডে, 4 আর কোথাও আছে? আর কোথাও কিন্তু 4 নাই। ঝামেলা হচ্ছে এইখানে। ব্রোমোথাইমাল ব্লুতে কোনো সমস্যা নাই 6 থেকে 7, ব্রোমোথাইমাল ব্লুতে কোনো সমস্যা নাই 6 থেকে 7 একটাতেই আছে। আর কোনোটা দেখো এখানে 6 7, 6 7 কোনোটাই নাই, একমাত্র ব্রোমোথাইমাল ব্লুতে 6 থেকে 7 আছে। ঝামেলা এইখানে। এই তিনটা একই হয়ে গেছে, তিনটা না দুইটা, লিটমাস পেপার এবং ফেনল রেডটা, লিটমাস এবং ফেনল রেড এই দুইটা 6 থেকে 8, 6 থেকে 8 দুইটা একই হয়ে গেছে। এবার এখানে একটু দেখো, লিটমাস পেপারে 6 থেকে 8 একদম সরাসরি 6 থেকে 8, এটা মনে রাখতে হবে। তাই ফেনফথ্যালিন তো 6, এই ফেনফথ্যালিন বলতেছি, আর বাকি যেটা থাকলো সেটা হবে তাহলে ফেনল রেড। লিটমাস পেপারে 6 থেকে 8 এইটা মুখস্থ করতে হবে, এটা এমনিই মুখস্থ থাকবে। লিটমাস পেপারেরটা মনে রাখবা 6 থেকে 8 এক্স্যাক্টলি। তাই বাকি 6 থেকে 8 এর কাছাকাছি যেটা থাকবে, মানে 6.8 থেকে 8.4 পর্যন্ত, 6.8 থেকে 8.4 পর্যন্ত সেটা হবে ফেনল রেডের। 7 থেকে 8 দেখো কিরিসল রেডের, শুধু কিরিসল রেড দেখো 7 থেকে 8, আর 7 8 কোথাও কিন্তু নাই, এপাশে 7 এপাশে 8 আর কোথাও কিন্তু নাই। ফেনফথ্যালিন এটা একটা 8 থেকে 10, 10 তো দেওয়া নাই, 9.8 মানে তো 10 এর কাছাকাছি। তো এই কিন্তু সব কয়টা মোটামুটি হয়ে গেছে। এবার এগুলো একটু বারবার একটু প্র্যাকটিস করো, তাহলে এটা একদম ঠোঁটস্থ হয়ে যাবে। আশা করি এটাতে আর কোনো সমস্যা হবে না। তাহলে কালারটা নিয়েও বললাম, পিএইচটা নিয়েও বললাম, কিভাবে মনে রাখবা সেগুলা মনে রাখতে হবে, এখানে কিছুই করার নাই। আচ্ছা এবার আসো, এখানে বাকি কি কি বলছে, বিক্রিয়ার সমাপ্ত বিন্দু নির্ণয়ে নির্দেশকের ভূমিকা কি? আচ্ছা এখানে এগুলা দরকার হয় না কিছুই পড়ার জন্য, এগুলো প্রয়োজন নাই। আচ্ছা তাও যদি একটু পড়তে চাও, দেখো উপযুক্ত নির্দেশক হিসেবে যখন একটা নির্দেশক আমরা এসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় ব্যবহার করব, তখন ওই নির্দেশকটা কি করবে, প্রশমন বিন্দুটা কি রূপে এবং নির্দেশকের পিএইচ পরিসরে কিরূপ বর্ণ পরিবর্তন করে সেটার ব্যাখ্যাটা সাধারণত এখানে করছে। এসিড ক্ষার নির্দেশকটা কি বলছিলে, এসিড ক্ষার নির্দেশকটা বলছিল হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার, দুর্বল জৈব অ্যাসিড ও দুর্বল ক্ষার। ক্ষার তার দুর্বল জৈব ক্ষার হয় না, দুর্বল জৈব অ্যাসিড বলতে হবে আর দুর্বল ক্ষার বলতে হয়। আচ্ছা এখন এই লাইনটা যদি একটু খেয়াল করো, দেখো দুর্বল জৈব অ্যাসিড নির্দেশক
অণু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অনুবন্ধী ক্ষারক আয়ন নেগেটিভ উৎপন্ন করে। এইটাই হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড নির্দেশক বা ইন্ডিকেটর। এইটা থেকে হাইড্রোজেনটা কি পজিটিভ না বাদ দিলে কি হয়? আয়ন নেগেটিভ। যেহেতু হাইড্রোজেন আয়ন তুমি বাদ দিছো, হাইড্রোজেন আয়ন ত্যাগ করলে সেখানে আমরা কি পাই? অনুবন্ধী ক্ষার পাই। তাহলে সেইখান থেকে এই আয়ন নেগেটিভটা কিন্তু অনুবন্ধী ক্ষার হচ্ছে। আয়ন নেগেটিভটা অনুবন্ধী ক্ষার হচ্ছে। এখন দেখো, যেহেতু এখানে হাইড্রোজেন আয়ন আছে, তা তুমি যখন এখানে লিটমাস দিবা, তখন কি ঘটবে? দেখো, লিটমাসের বেলায় এইচ আয়নের বর্ণ লাল এবং অনুবন্ধী ক্ষার আয়ন নেগেটিভের বর্ণ নীল। কেন? দেখো, আয়ন নেগেটিভ এটা তুমি কি বলছো? ক্ষার বলছো। তো এখন তুমি যখন এখানে লিটমাস দিবা, লিটমাস দিলে কি করে? ক্ষার লাল লিটমাসকে নীল করে। তো এটা যেহেতু ক্ষার বা ক্ষারক যেটাই বলো, সেটা কি নীলই হবে। আর অ্যাসিড কি করবে? অ্যাসিড হচ্ছে নীল লিটমাস দিলে সেখানে লাল হবে। মানে তুমি যদি এইখানে দুইটা লিটমাস পেপারই দিলে, একটা নীল আর একটা লাল, লিটমাস পেপার তো দুই ধরনেরই হয়, ধরো নীল এবং লাল লিটমাস। তো তুমি নীলও দিছো, লাল লিটমাসও দিছো। তা তুমি দেখছো কি লাল লিটমাস দিলে নীল হয়েছে কি? প্রথমে তুমি নীল লিটমাস দিছো, নীল লিটমাস দিলে এই ক্ষারে নীল লিটমাস দিলে কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে। এরপর তুমি লাল লিটমাস দিছো, লাল লিটমাসকে সে নীল করবে। তাহলে ইন্ডিকেটর এইভাবে হাইড্রোজেন আয়নের উপর ভিত্তি করে, দেখো হাইড্রোজেন আয়নটা যেহেতু ত্যাগ করছে তার মানে এটা ক্ষার। এ যেহেতু ক্ষার, সে কোনো নীল লিটমাস দিলে কোনো চেঞ্জ করবে না, লাল লিটমাস দিলে সে নীল করে ফেলবে। এটা এখন যদি তুমি এই বাম পাশে লাল এবং নীল দিছো, বাম পাশে লাল এবং নীল দিছো, দিয়ে দেখছো কি নীল লিটমাসটা লাল হয়ে গেছে। দেখো, অম্লীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বেশি থাকে। উপরিউক্ত নির্দেশকের আয়নীকরণ সমীকরণ সাম্য অবস্থার বাম দিকে থাকে। তখন নির্দেশকের প্রায় সবটাই অবিয়োজিত অণু এইচ আয়ন হিসেবে থাকে এবং দ্রবণের বর্ণ লাল হবে। অত কিছু দরকার নাই, ওই যতটুকু বললাম। এসিড মাধ্যমে লিটমাসের বর্ণটা লাল, এসিড নীল লিটমাসকে লাল করবে। ক্ষারীয় মাধ্যমে বর্ণটা কি হয়ে যাবে? ক্ষারীয় মাধ্যমে বর্ণটা নীল হয়ে যাবে। এখন যেটা রিটেনের জন্য আসতেও পারে, যদিও এইসব টপিক আসে না, একটু বুঝে নিই আমরা কিভাবে এগুলা একটু হয়, একটু বুঝতে পারলেই হচ্ছে। দেখো, অ্যাসিডের ক্ষেত্রে, এই ইন্ডিকেটরের ক্ষেত্রে এখানে বিক্রিয়া করানো হয়েছে একটা অ্যাসিডের সাথে অ্যাসিড হিসেবে, আর এখানে ইন্ডিকেটরটা একটা ক্ষারের সাথে বিক্রিয়া করানো হয়েছে। এখন এই পর্যন্ত আগে এগুলো শেষ। এবার এখানে দেখো, উপরোক্ত বিক্রিয়ার সাম্য অবস্থার ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক কে ইন্ডিকেটর সমান কি হবে? প্রথমটাই যদি আসো, এইটার ক্ষেত্রে তুমি সাম্য ধ্রুবক বের করো। সাম্য ধ্রুবক কি? উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো এইখানে এই দুইটার ক্ষেত্রে যদি তুমি করো, এই পানি পানি কিন্তু চলে যাচ্ছে, এখানে পানি এখানে পানি চলে যাচ্ছে। তাহলে এইখানে কি চলে আসতেছে? হাইড্রোনিয়াম আয়ন। দেখো এখানে কি ছিল? ডান পাশে হাইড্রোনিয়াম আয়ন এবং ইন্ডিকেটর এটা ছিল। পানিটা একটা অণু হিসেবে, এটা আমরা বাদ দিলাম। তাহলে এখন এই সাম্য ধ্রুবকটাকে আমরা কে ইন্ডিকেটর বলতেছি। তাহলে হাইড্রোনিয়াম আয়ন, আর ডান পাশে কি ছিল? ইন্ডিকেটর আয়নটা ছিল, নেগেটিভ আয়নটা, আর ডিভাইডেড বাই এইচ আয়ন বা এই জৈব অ্যাসিড, দুর্বল জৈব অ্যাসিডের যে ইন্ডিকেটরটা ছিল সেটা। তো এখান থেকে হাইড্রোনিয়াম আয়ন সমান কি আসে? এখানে কোনাকুনি গুণ করে দিলে এইটা চলে আসতেছে। যখন এই দুর্বল জৈব অ্যাসিড ইন্ডিকেটর এবং এই অনুবন্ধী ক্ষার ইন্ডিকেটর যেটা আসছে, এই দুইটার কনসেন্ট্রেশন যখন সেম হবে তখন কি থাকতেছে? তখন থাকতেছে, দেখো এই দুটো সেম হয়ে গেলে দুটো কেটে যাবে, তখন হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আর কে ইন্ডিকেটর সেম হয়ে যাবে। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা থেকে আমরা পিএইচ পাবো, আর এখান থেকে পিকে পাবো। তোমার রিটেনে আসলে এভাবে আসবে যে পিএইচ সমান পিকে ইন্ডিকেটর কখন হবে, এতটুকু একটু লিখতে হবে শুধু, এইখান থেকে লিখলেই হবে। আর যদি চাও এই বিক্রিয়া থেকে লিখবা, এই বিক্রিয়াটা একটু আগে দিয়ে দিবা। পানিটা কিন্তু হিসেবে নিয়ে আসা যাবে না। দেখো, যখন রাসায়নিক পরিবর্তন আমরা কেডব্লিউর হিসাব করছিলাম বইয়ের ভিতরে,
তখনই কিন্তু এটা বাদ দিয়ে দিছিলাম। কেডব্লিউ কিভাবে হয়েছিল? কেডব্লিউ হয়েছিল পানির সাথে, মানে এইখানটা কিভাবে হয় আমি একটু যদি বলি, এক্স্যাক্টলি কিন্তু এরকম আসে না। প্রথমে আমি কি বললাম, সাম্যধ্রুবকের কথা বললাম না? তা তুমি এই বিক্রিয়া যদি সাম্যধ্রুবক অ্যাপ্লাই করো, কে কে সমান কি, এখানে হবে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, আর হবে হচ্ছে ইন্ডিকেটরের ঘনমাত্রা, ডিভাইডেড বাই কি আসবে, এইচ আই এন এর ঘনমাত্রা, আর আসবে হচ্ছে H2O। এইবার H2O এইখানে তুমি গুণ করো, তাহলে কে ইনটু H2O এর কনসেন্ট্রেশন, এইটার সমান কি থাকে তাহলে, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, আর থাকে আয়ন মাইনাস, ডিভাইডেড বাই থাকে এইচ আয়ন। এই পুরোটা সমান হচ্ছে কে ইন্ডিকেটর, আর বাকি যা আছে তাই। তো এত কিছু পরীক্ষার হলে লেখার প্রয়োজন নাই, যদি আসে, আসার সম্ভাবনা নাই বলা যায়। শুধু একটু জানায় রাখলাম যে কি করে আসছে, আমরা কিন্তু এতেও পড়ছিলাম কি বলে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে। তাহলে এই লাইনটা কিভাবে আসছে আশা করি এখন বুঝতে পারছো। তাহলে এই প্রমাণটা যদি আসে এইভাবে ছোট্ট করে একটু করে ফেলতে হবে। কখন হচ্ছে এইটা মনে রাখার জন্য এমসিকিউতে এটা বলবে যে কখন পিএইচ সমান পিকে ইন্ডিকেটর হবে, যখন দুর্বল জৈব অ্যাসিড নির্দেশকের ঘনমাত্রা এবং অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা, ইন্ডিকেটরের ঘনমাত্রা সেম হবে, তখন পিএইচ সমান পিকে ইন্ডিকেটর হবে। আচ্ছা, এখানেও দেখো কতগুলো এমসিকিউ আছে। ওই যে দুর্বল জৈব অ্যাসিডের ঘনমাত্রা ইন্ডিকেটর, আর এখানে যে ক্ষার যেটা ছিল দুর্বল ক্ষারের এই যে ইন্ডিকেটরের ঘনমাত্রা, এইটা যদি 10 এর সমান অথবা বেশি হয় তখন বর্ণটা লিটমাসটা লাল হবে। আর যদি 10 এর 1/10 এর সমান অথবা কম হয়, এটা একটু মনে রাখতে পারো যদি মনে থাকে, না হলে দরকার নাই। যদি মনে থাকে তাহলে মনে রাখো, না হলে একদমই দরকার নাই, মানে মনে রাখা তো সহজ না। অতএব হাইড্রোজেন আয়নের বর্ণ পরিবর্তনের পরিসর কি হচ্ছে, হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন কে ইন্ডিকেটর ইনটু 10 থেকে কার কার মধ্যে, এইটুকু শুধু একটু মনে রাখবা, পিএইচ এর পরিসরটা কত হবে। এটুকু যদি মনে থাকে তাহলে ভালো, না হলে দরকার নাই। এত ডিপ কোশ্চেন কখনো আসেনি এইগুলা। তাহলে লিটমাসের বর্ণ পরিবর্তনের পিএইচ দেখো কত থেকে কত এর মধ্যে হচ্ছে, এইটা, ওইটুকু একটু দেখে নিও। এবার দেখো প্র্যাকটিক্যালের মধ্যে একটা এমসিকিউ আসতে পারে যে উদ্ভিদের রস যেমন হলুদের পানি ও জবা ফুলের নির্যাস, জবা ফুলের যে রস নির্দেশক রূপে ব্যবহার করা হয় এসিড ক্ষার প্রশমন বিন্দু এর জন্য। দেখো মিথাইল অরেঞ্জের পিএইচ রেঞ্জ কত। তো দেখো তিনটা জিনিস পড়তে বলছি, মিথাইল ইয়েলো, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। প্রথমটা ছিল ব্রোমোথাইমাল ব্লু। তো ও ওয়াই ও আর কিভাবে বের করবে, এখানে কি কি ছিল, ওয়াই ও আর, এটা ছিল ইয়েলো, ইয়েলোর জন্য কি ছিল, প্রথমটা ছিল গ 1, নাম্বার 2, এটা 3, এটা 4। তো অরেঞ্জের জন্য 3। তাহলে দেখছো ওইটা মনে রেখে কত সহজে অ্যান্সার করতে পারছো। এই জন্য ওইটা একটু হেল্পফুল হবে। আর অ্যাডমিশন টেস্টের জন্য তো ওটা বলতে পারো, স্যার কি পড়তে চাইছিলাম, হ্যাঁ টাইট্রেশন পড়তে চাইছিলাম। দেখো টাইট্রেশন, টাইট্রেশন কাকে বলে, দেখো টাইট্রেশনের জন্য আমরা সাধারণত কি কি ব্যবহার করি। এখানে কতগুলো লাইন লেখা আছে, এগুলো দরকার নাই, আমরা একটু টাইট্রেশন সম্পর্কে জেনে তারপরে টাইট্রেশনটা নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলবো। কতগুলো সংজ্ঞা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্রথমত টাইট্রেশন কাকে বলা হয়, নির্দেশকের উপস্থিতিতে কোনো বিক্রিয়কের পরমাণ দ্রবণ বা জানা ঘনমাত্রার দ্রবণ থেকে অপর অজানা ঘনমাত্রার বিক্রিয়কের ঘনমাত্রা, মানে একটা জানা ঘনমাত্রা থেকে অজানা ঘনমাত্রা নির্ণয় করতে হবে, এটাই হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশনে তিনটা জিনিস সাধারণত ব্যবহার করি, একটা পরমাণ দ্রবণ মানে যার ঘনমাত্রা আমি জানি, আরেকটা অজানা ঘনমাত্রার দ্রবণ যেটা আমি বের করব, আরেকটা ইন্ডিকেটর বা নির্দেশক ব্যবহার করতে হবে। তো এমসিকিউর জন্য এটা আসবে, কি কি ব্যবহার করা হয়। এবং এখানে তিনটা জিনিস তোমার লাগবে, একটা বোরেট লাগবে, একটা ফ্লাক্স লাগবে, আর একটা পিপেট লাগবে।
প্রমাণ দ্রবণ রাখতে একটা জিনিস লাগবে, অজনা ঘনমাত্রার দ্রবণ রাখতে আরেকটা জিনিস লাগবে, আর স্থানান্তর করার জন্য পিপেট লাগবে। এখন তোমাকে যেটা জানতে হবে কোন দ্রবণটা কোথায় থাকে। তার আগে আর কতগুলো টার্ম আছে দেখো, এই টার্ম থেকে তুমি এই অ্যান্সারগুলো পেয়ে যাবা। দেখো প্রথমে বলছে যে কোনো একটা নাম পরীক্ষা দিয়ে দিবে, টাইট্রান্ট বা টাইটার, টাইট্রান্ট বা টাইটার। আর এখানে দেখো টাইট্রেট বা টাইট্রান্ট, নামগুলো কিন্তু প্রায় কাছাকাছি, গোলাই যাবে কিন্তু, এই জন্য আলাদা করে ভালো করে পড়বা। এবার দেখো, প্রমাণ দ্রবণ যে পাত্রে রাখা হয় সেটাই হচ্ছে টাইটার বা টাইট্রান্ট। এখন এইটা যথাসম্ভব প্রমাণ দ্রবণটা নিতে হবে কনিক্যাল ফ্লাক্সে, বুলেটে না নেওয়াটাই বেটার। বুলেটে সর্বদা অজানা ঘনমাত্রার দ্রবণটা নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। তাই প্রমাণ দ্রবণগুলা কোথায় নিবা, কনিক্যাল ফ্লাক্সে নিবা, এখানে লেখাও আছে দেখো। ক্ষারধর্মী প্রমাণ দ্রবণ যথাসম্ভব বুলেটে না নেওয়াই ভালো, কারণ ক্ষারধর্মী যৌগ, আচ্ছা একটু উল্টা বলে ফেলছি নাকি, ও ক্ষারধর্মী প্রমাণ দ্রবণটা বুলেটে নেওয়া যাবে না, টাইট্রেশনের সময় বুলেটে সাধারণত প্রমাণ দ্রবণটাকে নিতে হবে কনিক্যাল ফ্লাক্সে। এক মিনিট একটু চিত্রটা মনে করে নিই। ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহারেও ওখানে দেখাইছিলাম, ওখানে বুলেটের চিত্র ওখানে ছিল, একটা বুলেট ছিল, কনিক্যাল ফ্লাক্স ছিল, ওখানে টাইট্রেশনের ওখানে বুলেটেই প্রমাণ দ্রবণ ছিল হাতের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এখানে ঠিক আছে, এটা টাইটার বা প্রমাণ দ্রবণ বা যেটা আমরা জানা ঘনমাত্রার দ্রবণ বলি সেটাকে রাখতে হবে বুলেটে, কিন্তু প্রমাণ ক্ষারটা রাখা যাবে না। এখন একটা জিনিস মনে রাখবা, এসিড দ্বারা যদি তোমার এসিড এবং ক্ষার, ধরো একটা শক্তিশালী এসিড একটা শক্তিশালী ক্ষার, দুইটা যদি হাতে লাগে মারাত্মক ক্ষতি করবে কিন্তু ক্ষার। এসিড এসিড দিয়ে যা ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হয় কিন্তু এই ক্ষার লাগলে, এটা মনে রাখবা। সেজন্য ক্ষারধর্মী প্রমাণ দ্রবণগুলা বুলেটে নেওয়া যাবে না, এগুলা বুলেটে না নেওয়াটাই বেটার হবে, কনিক্যাল ফ্লাক্সে নেওয়ার চেষ্টা করতে হবে এগুলা। প্রমাণ ক্ষারগুলা যদি প্রমাণ এসিড দ্রবণ হয় তাহলে সেটা কনিক্যাল ফ্লাক্সে বুলেটে নেওয়া যাবে। তাহলে যে দ্রবণটা, তাহলে এখানে কত ভাবে কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে দেখো, প্রমাণ দ্রবণ যেখানে থাকবে সেটাকে বলবো আমরা টাইটার বা টাইট্রান, আবার যেটা বুলেটে নেওয়া হবে সেটাকে টাইটার বা টাইট্রান বলা হবে। তা দুইটা ভাবে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। উল্টা করে এখানে টাইট্রানের জিনিসটা আসবে, যেটাকে তুমি রাখবা হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে। এক্সেপশনাল এই যে প্রমাণ ক্ষার, অজানা ঘনমাত্রাটা থাকবে কনিক্যাল ফ্লাক্সে। টাইট্রেশনের সমাপ্তি বিন্দু বা প্রশমন বিন্দু, ওই যেটা বলছিলাম যে পিএইচ যেটা আসবে ওইটাই হচ্ছে প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু, যেখানে গিয়ে শেষ হবে। তাই কাকে বলা হয় এইটা আসতে পারে পরীক্ষায়। টাইট্রেশনের যে অবস্থায় সংশ্লিষ্ট বিক্রিয়াটার পরিমাণগত সমাপ্তি ঘটে এবং ব্যবহৃত নির্দেশকের বর্ণ পরিবর্তন ঘটে তাকে সমাপ্তি বিন্দু বলা হয়। এটা কঠিন কিন্তু না, দেখো লিখবা কি, টাইট্রেশনের যে অবস্থায় বিক্রিয়ার সমাপ্তি ঘটে এবং কালার চেঞ্জ হয়ে যায়, নির্দেশকের বর্ণ পরিবর্তন হয়ে যায়, সেই অবস্থাটাকে প্রশমন বিন্দু বলা হয়। এইসব এই পরিমাণগত সমাপ্তিটার মধ্যে যদি না লিখতে চাও কোনো সমস্যা নাই। যেমন দেখো, সবার এসে সবাল খারের ক্ষেত্রে পিএইচটা হচ্ছে 7। প্রমাণ দ্রবণ কাকে বলে এটা খুব ভালোভাবে আমাদের জানা আছে। এখানে দেখো প্রমাণ দ্রবণ একটা প্রাইমারি প্রমাণ দ্রবণ মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো নিয়ে আমাদের কিন্তু অলরেডি পড়া কমপ্লিট। এবার এখান থেকে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলা। এই যে দেখো, এই হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এইখানে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হয়। এখন এইখানে ম্যাথ আছে কিনা, এইখানে ম্যাথগুলা দেওয়া নাই মনে হচ্ছে, এখানে আছে কিছু কিছু ম্যাথ আছে, আবার সব দেওয়া নাই, প্র্যাকটিক্যালের মধ্যেই টুকটাক ম্যাথ দিছে এখানে, সব টপিক একসাথে করে দিছে তো এই জন্য ম্যাথ না এখানে। আচ্ছা ম্যাথ থাকার এখানে দরকার নেই, আমরা তৈরি করতে পারবো ম্যাথ। টাইট্রেশনের ম্যাথ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে বোর্ডে।
আচ্ছা, তাহলে আমরা করতেছি হচ্ছে অ্যাসিড অ্যাসিড ক্ষার টাইট্রেশন। আমরা নির্দেশক পড়ছি। আচ্ছা, এই একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, সে কোথায় কোন নির্দেশক ব্যবহার করব, মেইন জিনিসটাই তো বলতে ভুলে গেছিলাম। তো ওইখানে আবার আমরা একটু ফিরে যাই, নির্দেশকের এইখানটাতেই করি। আচ্ছা, আমরা একটা পেজ অ্যাড করি করি এখানে, এইখানেই করি। আচ্ছা, পেজ পরিবর্তনের একসাথে তাহলে আমরা গ্রাফটাও পড়ে ফেলতে পারবো, গ্রাফটাও আমরা পড়ে ফেলতে পারবো। আচ্ছা, গ্রাফ পড়ার আগে আমরা তাহলে ওই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করতেছে, অ্যাসিড বেস লবণ নির্দেশক আর পড়লে পড়তে হবে, আর কি পড়া যায় এখান থেকে, পেজ রেঞ্জ পড়লে পড়তে পারো। আচ্ছা, এবার আসো আমরা একটা একটা করে দেখি। চারটা জিনিস এখানে সাধারণত আসে। প্রথমত, যখন তুমি অ্যাসিডটা নিবা স্ট্রং, স্ট্রং অ্যাসিডের সাথে যদি তুমি উইক বেস নাও, স্ট্রং অ্যাসিডের সাথে যদি তুমি দুর্বল ক্ষার নাও, সেই ক্ষেত্রে লবণের প্রকৃতিটা কেমন হবে? অবশ্যই অ্যাসিডীয় হবে। লবণটা কেমন হবে? লবণটা হবে হচ্ছে অ্যাসিডিক লবণ। তা অ্যাসিডিক লবণে অ্যাসিডিক লবণে তুমি কি ইউজ করবা? অ্যাসিডিক অ্যাসিডিক লবণে তুমি যেটা ইউজ করবা সেটা হচ্ছে অ্যাসিডিক, ওই যেটা বলে কি বলে অ্যাসিডিক নির্দেশক ইউজ করবা। এখন আমি দেখো এর আগে বলেছি ফেনফথ্যালিনকে তুমি ধরবা কি অ্যাসিডিক ধরবা, আর মিথাইল অরেঞ্জ মিথাইল রেসকে তুমি ক্ষার ধরবা। ওটা এমসিকিউ সলভের জন্য কিন্তু বলছি, কিন্তু আদতপক্ষে বা প্রকৃতপক্ষে বলা যায় ফেনফথ্যালিনটা হচ্ছে ক্ষারীয়, আর মিথাইল অরেঞ্জ মিথাইল রেডটা হচ্ছে অম্লীয়। কিন্তু ফেনফথ্যালিন কিন্তু নিজে একটা অ্যাসিডের মতো, আর মিথাইল অরেঞ্জ মিথাইল রেড হচ্ছে অম্লীয়, ওই কি বলে, কি বলতেছিলাম, ক্ষারীয়। মানে বুঝো ভালো বিষয়টা, নির্দেশক মানে কি, যে নির্দেশ করবে, কি নির্দেশ করবে, এই যে লবণটা যে অ্যাসিড, এইটাকে নির্দেশ করতে হবে, অ্যাসিডিক নির্দেশ করতে হবে। তাহলে কারা অ্যাসিডিক নির্দেশ করবে? যারা অ্যাসিড, যে সকল ইন্ডিকেটর অ্যাসিডকে নির্দেশ করে তাদেরকে তো অ্যাসিডিক ইন্ডিকেটর বলে। তা কারা করবে? যারা নিজেরাই হচ্ছে ক্ষার। তাই নিজেরাই ক্ষার বলতে এখানে বোঝানো হবে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জকে, ওই কনসেপ্টটা এখানে নিয়ে আসো। তাহলে মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ এরা নিজেরা কিন্তু, যা হোক না কেন ওইটা কিন্তু পরীক্ষায় আসতেছে না, পরীক্ষা আসতেছে কি, যে এই স্ট্রং অ্যাসিড উইক বেস, এইখানে তুমি কোন নির্দেশক ব্যবহার করবা? অ্যাসিডিক নির্দেশক ব্যবহার করো, মানে যারা অ্যাসিডকে নির্দেশ করবে। তা কারা করবে? মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, এরা নিজেরা যদিও ক্ষার। কথাগুলো ভালো করে বুঝো। এখন আগে যা বলছি যদি মনে না থাকে, গোলাই যায়, তাহলে এতটুকুই মনে রাখো, সব অ্যাসিড দুর্বল ক্ষারের বিক্রিয়ায় আমরা মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড শুধুমাত্র ব্যবহার করতে পারবো, এবং তারা অ্যাসিডিক নির্দেশক। দ্বিতীয়ত, এবার আমরা কি নিব, উইক অ্যাসিডের সাথে তুমি এবার স্ট্রং বেস দাও, তাহলে লবণটা কেমন হবে? ক্ষারীয় লবণ হবে। তা ক্ষারীয় লবণ যদি হয়, তুমি নির্দেশকটা কেমন নিবা? বেসিক নির্দেশক নিবা, ক্ষারীয় নির্দেশক নিবা। তাহলে ক্ষারীয় নির্দেশক কোনটা বললাম? যে নিজে অ্যাসিড, ফেনফথ্যালিন।
ফেনলফথ্যালিন। তাহলে এখানে ফেনলফথ্যালিনটা ইউজ করা যাবে। এখন আমি কিন্তু এক্সাম্পলে আসি নাই, এইখানে এক্সাম্পল দিয়ে কিন্তু দিবে, সরাসরি বাংলায়ও থাকে, এক্সাম্পল দিয়েও কিন্তু চলে আসে। আমি ওটা একটু পরে বলি, আগে আমি বেসিক জিনিসগুলো একটু বুঝে আসি, তারপরে আমি এখানে সবগুলা কোনটা কোনটা থাকতে পারে আমি ওগুলো এক্সাম্পল দিয়ে দিব। তাহলে এই দুইটা আমরা পড়ে ফেলছি। এবার তুমি দুইটাই নাও, স্ট্রং অ্যাসিড নাও, স্ট্রং বেস নাও। তাই লবণটা কেমন হবে? লবণটা হবে হচ্ছে নিরপেক্ষ। তা যদি নিরপেক্ষ লবণ হয়, সেইখানে তুমি সকল ইন্ডিকেটর ব্যবহার করতে পারবা, অল ইন্ডিকেটর, ওই যতগুলো ইন্ডিকেটর দেখছিলে না সব ব্যবহার করতে পারবা। তার মানে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, এই তিনটাই তুমি ব্যবহার করতে পারবা। আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে তোমার উইক অ্যাসিডের সাথে যদি উইক বেস, দুর্বল অ্যাসিডের সাথে যদি দুর্বল ক্ষার দেওয়া হয়, লবণটা কেমন হবে? এখানে অ্যাসিডীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে, নিরপেক্ষ যে কোনো কিছু হতে পারে। এই জন্য এই জায়গাটায় কোনো ইন্ডিকেটর দেওয়া যাবে না, নো ইন্ডিকেটর। এইখানটাতে কি নো ইন্ডিকেটর। তা মেইনলি আমাদের এই প্রথম দুইটা থেকেই বেশি আসে কোশ্চেন। কোশ্চেন মেইনলি আমাদের এই প্রথম দুইটা থেকেই চলে আসবে। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি, কি কি এক্সাম্পল সাধারণত পরীক্ষায় থাকতে পারে। এখন এক্সাম্পল গুলা দেখো, এই স্ট্রং অ্যাসিড হিসেবে তুমি কোন কোনগুলা পাইতে পারো। কালার টুল এইটা নি। স্ট্রং অ্যাসিড কি কি আছে? স্ট্রং অ্যাসিড এরকম আছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন, আচ্ছা একবারে আমরা হাইড্রোজেন হ্যালাইড লিখি, তাহলে এত কিছু লেখার দরকার নাই। আমার জন্য হাইড্রোজেন ফ্লোরাইড নিও না। হাইড্রোজেন হ্যালাইড থাকতে পারে, সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, নাইট্রিক অ্যাসিড থাকতে পারে, আর একটা পারক্লোরিক অ্যাসিড থাকতে পারে। এই চারটাই পড়ো, HClO4। এইগুলা দুর্বল অ্যাসিড হিসেবে, দুর্বল ক্ষার হিসেবে সাধারণত তোমাকে দিয়ে দিবে অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা দিয়ে দেয়। দুর্বল অ্যাসিড কারা আছে? দুর্বল অ্যাসিড আছে হচ্ছে জৈব অ্যাসিড গুলো তো সব দুর্বল, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, COOH, এই দুইটাই বেশি থাকে। আর থাকতে পারে তোমার কার্বনিক অ্যাসিড থাকতে পারে, ফসফরিক অ্যাসিড থাকতে পারে। ফসফরিক অ্যাসিডটা দেখে মনে হয় শক্তিশালী, কিন্তু এরা কিন্তু শক্তিশালী না, এরা হচ্ছে দুর্বল, এরা দুর্বল। আচ্ছা, শক্তিশালী ক্ষারের মধ্যে কি কি থাকতে পারে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ছাড়া আর তেমন কিছু থাকে না। এই দুইটা পড়বা, বাকি সব কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, সবগুলাই আমাদের পড়া কমপ্লিট। এইখানে লবণগুলো তাহলে কি হবে, যেটা যেটা থাকবে আশা করি বুঝতে পারবা। যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে আর সালফিউরিক অ্যাসিড থাকে, তোমার লবণ হবে অ্যামোনিয়াম সালফেট। যদি ক্লোরিন থাকে, এই HCl থাকে, তাহলে সেখান এই H6 এর মধ্যে যদি HCl থাকে তাহলে তুমি পাবা অ্যামোনিয়াম ক্লোরাইড। ওগুলা তো পারার কথা, ওগুলো আশা করি পারবা। আচ্ছা, যেহেতু এখানে আমি নির্দেশকগুলো পড়ে ফেলছি, তাহলে আমরা গ্রাফটাও কিন্তু চাইলে পড়ে ফেলতে পারি, গ্রাফটা চাইলে পড়ে ফেলতে পারি। আচ্ছা, এখন দেখো, গ্রাফগুলা এই চারটার জন্যই তো আমাদের এই গ্রাফ করতে হয় সাধারণত, চারটার জন্যই তো সাধারণত আমরা কি করব, গ্রাফ করব। এখন চারটা গ্রাফ একটু দেখি বইয়ে কোথায় আছে, তাহলে দেখাতে একটু সুবিধা হবে।
অতটা সাজানো গোছানো নাই, এত বড় একটা অধ্যায় এইখানে একটু আছে দেখো। এইগুলো আমাদের পড়া হয়ে গেছে, যেহেতু প্রশমন বিন্দু ওখানে পড়ে আসছি তাহলে এখান থেকে ওইগুলাও দেখে ফেলি। এসিড কার প্রশমন বিন্দু, তারপরে চিত্রগুলো এখানে আছে, আমি এখান থেকেই বুঝাবো। তা প্রশমন বিক্রিয়া, এটা আমি আগেও বলছি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে। প্রশমন বিক্রিয়া কি করে চিনবো, আমাকে পানি হতে হবে 1 মোল, 1 মোলের বেশি কখনো হওয়া যাবে না। পানি যদি 1 মোল হয় তাহলেই সেটা প্রশমন বিক্রিয়া হবে। 2 মোল, হাফ মোল হলে সেটা প্রশমন বিক্রিয়া হবে না। তাই যতই সবাল এসিড সবাল ক্ষার বিক্রিয়া করুক, মেইনলি সবাল এসিড আর সবাল ক্ষারের মধ্যে দেখো এইখানে বিক্রিয়াটা খেয়াল করো। এই বিক্রিয়াটায় ক্লোরিন আয়ন থাকে, ওই আর সোডিয়াম আয়ন থাকে। দেখো ক্লোরিন আয়ন এবং সোডিয়াম আয়ন এরা বিক্রিয়ার আগে যেভাবে ছিল বিক্রিয়ার পরেও দেখো ঠিক সেইভাবে আছে, এদের কোনো চেঞ্জ হয় নাই। যেসব আয়নের বিক্রিয়ার আগে পরে একই অবস্থা থাকে তাদেরকে বলা হয় দর্শক আয়ন। তার মানে তারা শুধু দর্শক হিসেবে কাজ করতেছে, কিছুই করতেছে না। তাই মেইনলি আমার প্রশমন বিক্রিয়া হচ্ছে কার কার মধ্যে, এই হাইড্রোজেন আয়ন আর ওইস আয়নের মধ্যে। এরা মিলে যে পানি তৈরি করতেছে এইটাই মূলত আমার প্রশমন বিক্রিয়া। ওই 1 মোল পানি তৈরি করতে যে তাপ শক্তি প্রয়োজন হয় সেটাকে কিন্তু বলা হয় প্রশমন তাপ, রাসায়নিক পরিবর্তনে যেটা পড়ছো। তাহলে 1 মোল পানি তৈরি করতে গেলে, 1 মোল পানি তৈরি হলে সেইটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলবো। এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়ার চেনার উপায়। আচ্ছা, প্রশমন বিন্দু এর আগে আমরা পড়ে আসছি যে টাইট্রেশন বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে যদি টাইট্রেশন বিক্রিয়া ভাইয়া টাইম তো। টাইট্রেশন বিক্রিয়া যখন সমাপ্তি হবে এবং যেখানে গিয়ে পিএইচ এর পরিবর্তনের জন্য বর্ণ পরিবর্তনটা হয়ে যাবে সেইটাকে আমরা প্রশমন বিন্দু বলি। এখানেও দেখো সেই প্রশমন বিন্দু ডেফিনেশন দেওয়া আছে, ওই বন্ধটাই দেওয়া আছে, একটু ঘোরায় দেওয়া আছে, তুমি চাইলে এটা পড়বা, না চাইলে নাই। এটা কি, এই যে একটু আগে পড়ছি না, সবাল এসিড সবাল ক্ষার এর প্রশমন বিন্দু বা পিএইচ কত হবে, এরা হচ্ছে নিরপেক্ষ লবণ তৈরি করে। আর পিএইচ এর রেঞ্জ থেকে আমরা রাসায়নিক পরিবর্তনে কি শিখছি, পিএইচ 7 মানে হচ্ছে সেটা নিরপেক্ষ। এবার আসো, আমরা পড়ছি সবাল এসিড দুর্বল ক্ষার, এইটা লবণটা আছে এসিডিও, তার মানে পিএইচ কত হবে 7 এর নিচে। তা এই পিএইচটা হবে 5.27। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, কিচ্ছু করার নাই। যে সবাল এসিড দুর্বল ক্ষার, সবাল এসিড দুর্বল ক্ষার এদের প্রশমন বিন্দু 7 এর কম জানো, কিন্তু এক্স্যাক্টলি 5.27 বলা আছে। দুর্বল এসিড সবাল ক্ষার 7 এর বেশি কিন্তু কত, 8.80। যদি দুইটাই দুর্বল হয় তাদের কোনো প্রশমন বিন্দু নাই, কারণ ইন্ডিকেটর লাগে না। দেখো, সবাল এসিড সবাল ক্ষার, দুর্বল এসিড সবাল ক্ষার, সবাল এসিড দুর্বল ক্ষার, দুর্বল এসিড দুর্বল ক্ষার, 4 প্রকার প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দু পাই এবং তাদের আমরা এগুলো দেখি। সবাল এসিড সবাল ক্ষার, এখানে আমরা কি বলছি, সকল নির্দেশক ব্যবহার করা যাবে এখানে, সেটাই দেখো এখানে বলা আছে। অল ইন্ডিকেটর এখানে আমরা ব্যবহার করতে পারবো। প্রশমন বিন্দু কত, 7। এবং এখানে কোন নির্দেশক তুমি ব্যবহার করতে পারবা, সকল নির্দেশক, যে কোনো নির্দেশক আমি এখানে ব্যবহার করতে পারবো। এবার এখানে দেখো এই রেখাটার কথা চিন্তা করো, এখানে দুইটা দেওয়া আছে বলে এমন না যে তোমাকে দুইটাই দিতে হবে। এইখান থেকে দেখো রেখাটা কেমন হয়েছে, এখানে যেহেতু বলা হয়েছে যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবা, এখানে তুমি যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবা। তাই এখানে ফেনফথালিন আর মিথাইল অরেঞ্জ দিয়ে বোঝানো হয়েছে। মিথাইল অরেঞ্জের পিএইচ সীমা কত ছিল, 3.1 থেকে 4.4। দেখো এই পিএইচ এর স্কেল কত পর্যন্ত থাকে, 0 থেকে 14 পর্যন্ত থাকে। এখানে দেখো 0 থেকে 2 4 6 8 10 12 14 পর্যন্ত দেখানো হয়েছে। তা মিথাইল অরেঞ্জ কি করতে পারে, 3.1 থেকে 4.4, এই হচ্ছে ওর পিএইচ রেঞ্জ, 3.1 থেকে 4.4 পর্যন্ত। তা এইখানে এই যেখানে এই জায়গাটা দেখো ও পিএইচটা পরিবর্তন করতেছে, এই জায়গাটা দেখো বেশি গাঢ় আছে, এখানে পিএইচ পরিবর্তন করবে 3.1 থেকে 4.4 পর্যন্ত এখানে। একইভাবে ফেনফথ্যালিন কত, 8.2 থেকে 9.8। তা 8.2 থেকে 9.8 এর রেঞ্জে করবে সে।
এখন এইটা দিয়ে না বুঝে একদম সহজে মনে রাখবা, ক্ষার দিয়ে প্রবেশ করবে, অ্যাসিড দিয়ে প্রবেশ করবে, ক্ষার দিয়ে বের হবে, যে কোনো নির্দেশকের ক্ষেত্রে। এই এই যে বাঁকা দাগটা কি করবা, এইখানে দেওয়ার প্রয়োজন নাই। বাঁকা দাগটা কি করার প্রয়োজন নাই, এইখানে দেওয়ার প্রয়োজন নাই। আমরা একটা চিত্রের মাধ্যমে পড়বো সবগুলা। আমি আগে প্রত্যেকটার এখানে একটু দাগিয়ে আসি। দুর্বল অ্যাসিড সবল ক্ষার, লবণটা হবে ক্ষারীয়, লবণটা হবে কি ক্ষারীয়। দেখো এই যে দুর্বল অ্যাসিড আর এই সবল ক্ষারের যেটা নেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে চলে আসতে পারে পরীক্ষায়, এই ক্ষেত্রে কেডব্লিউ এর মান কত হবে, এই কেএন এর মান কত হবে, 10^14। কারণ সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এই ক্ষেত্রে হয় 1.8 × 10⁹। পারলে মনে রাখো, না পারলে দরকার নাই। যেহেতু এটা ক্ষারীয় সেজন্য দেখো, আর এটার পিএইচ কত হবে, এই পিএইচ বলতেছি, প্রসারণ বিন্দু কত হবে, 8.8, মানে 7-এর বেশি। নির্দেশক তাহলে এখানে তুমি কোনটা ব্যবহার করবা, ফেনফথ্যালিন। এখানে তুমি ব্যবহার করবা ফেনোলফথ্যালিন। তো ফেনফথ্যালিনের কত ছিল, 8.2 থেকে 9.8 পর্যন্ত। দেখো এখানে এই 8 থেকে 10 এর মধ্যে আছে, এই যে 8 থেকে 10 এর মধ্যে কিন্তু চিত্রটা আছে। সবল অ্যাসিড দুর্বল ক্ষার, এখানেও একই প্রায়। এখানে কত হবে, 5.27 প্রসারণ বিন্দু। আর এখানে তুমি মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড ব্যবহার করতে পারবা। আর দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এখানে কোনো নির্দেশকের দরকার নাই, কারণ এই প্রশমন বিক্রিয়াটা অনেক ধীরে ধীরে সংঘটিত হয়, তাই প্রশমন বিন্দুতে নির্দেশকের হঠাৎ কোনো পরিবর্তন আসে না। এইটা। আচ্ছা, এখানে আর কি কি আছে, আচ্ছা ওগুলো একটু পরে দেখে, এবার আমরা একটু চিত্রটা একটু দেখে আসি। আমরা একটা পিএইচ স্কেল নিব, ধরো এইটা হচ্ছে পিএইচ স্কেল। তো এই পিএইচ স্কেলটাকে আমরা কতগুলো ভাগ করব, ধরো এই একটা, আচ্ছা এখান থেকে দিতে পারি। এটা হচ্ছে 14, সবার উপরে 14, আর সবার নিচে কত, 0। সবার নিচে হচ্ছে 0, সবার উপরে 14। আচ্ছা, আর এদের একদম মাঝ বরাবর নিতে হবে কত, এই মাঝ বরাবর যেটা ধরো 7 দিলাম, মনে করি এটা মাঝ বরাবর, এটা 7। এর অর্ধেক করবা এ একটা, আর তার অর্ধেক করবা আরেকটা। আমরা বইয়ের মতো না করে আমরা নিজেদের মতো করে করব আমরা। তাই প্রথমে কি বললাম, ছোট করা যাবে, উপায় নাই। এই একদম উপরে যেটা, এটা হবে 14, এটা হবে 0, এটা হবে পিএইচ এর মান 7, তার অর্ধেক 3.5, আর 7 আর 14 এর গড় করলে সেটা আছে 10.5। এই পর্যন্ত বুঝলাম। দেখো আমরা কয়েকটা জিনিস করছিলাম, একটা করছিলাম হচ্ছে স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস, আরেকটা করছিলাম উইক অ্যাসিড স্ট্রং বেস, আরেকটা করছিলাম স্ট্রং অ্যাসিড উইক বেস, আরেকটা হচ্ছিল উইক অ্যাসিড উইক বেস। এখন আমরা একটা কাজ করি, সবার জন্য একটু আলাদা আলাদা কালার ইউজ করি। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের জন্য এদের রেখাটা আমরা ধরি এইটা, আমি লাল দিয়ে ওইটা বুঝাবো। আর গ্রিনটা বুঝাবো দুর্বল অ্যাসিড এবং এই সবল ক্ষারের জন্য, এই গ্রিনটা আমরা কালারটা ইউজ করব। আর
আর ধরো এই যে নীল ব্লুটা আমরা ইউজ করব স্ট্রং অ্যাসিড এবং উইক বেজের জন্য। আরেকটা আছে হলুদটা ইউজ করব এই দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য। আসো এবার আসো, এখন আমরা একটু পিএইচ এর কথা চিন্তা করি। রাসায়নিক পরিবর্তনে কি শিখছি? 14 এর কাছাকাছি যদি থাকে, 7 থেকে যত বেশি 14 এর কাছাকাছি থাকবে সেই পার্টটা কি হবে? তত বেশি শক্তিশালী ক্ষার। তাহলে এই পার্টটা হচ্ছে শক্তিশালী ক্ষার। আর 7 থেকে 10.5 এই পর্যন্ত হবে হচ্ছে দুর্বল ক্ষার। একইভাবে 7 এর কম হলে এটা হবে দুর্বল অ্যাসিড, আর যদি 0 এর কাছাকাছি হয় তাহলে সেটা হবে সবল অ্যাসিড। এই এইটুকু তো তুমি ভালোভাবেই জানো, তোমরা এগুলা ভালোভাবেই জানো। আচ্ছা, এইবার আমরা একটু দেখি। প্রথমে ছিল স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। এইখানে আমরা কি করব? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস এখানে কি হয়? যে কোনো নির্দেশক কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। যদি যে কোনো নির্দেশকই তুমি এখানে ব্যবহার করতে পারো, আচ্ছা আমরা রেখার জন্য এটা 1 নাম্বার দিব, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা দাও 4 নাম্বার। আচ্ছা এইভাবে না, 2 3 4 এইভাবে দাও। এক নাম্বারটা কি হবে? এক নাম্বারটা শুরু হবে 1 থেকে শুরু হয়ে একদম 14 পর্যন্ত যাবে। এক নাম্বারটা কি হবে? পিএইচ মান 0 থেকে শুরু হবে, শুরু হয়ে একদম এখান থেকে উঠে 14 পর্যন্ত চলে যাবে। কারণ সেখানে যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারো। যদি যে কোনো নির্দেশকই তুমি সেখানে ব্যবহার করতে পারো, তার মানে সেখানে কিন্তু পিএইচ রেঞ্জ 0 থেকে 14 পর্যন্ত, 14 এর মতো যে কোনো কিছু হয়ে যাবে। তো তুমি এখান থেকে এটা বের করে এই 14 পর্যন্ত দিয়ে দাও। এটা কার জন্য? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের জন্য। তো এটা হচ্ছে 1 নাম্বার এর জন্য। 2 নাম্বারে আসো। উইক অ্যাসিড ছিল, স্ট্রং বেস ছিল, মানে এটা ক্ষারীয় ছিল। এটা হবে ক্ষারীয়। স্ট্রং বেস ক্ষারীয়। দুর্বল অ্যাসিড এবং ক্ষার। এবার দেখো এই প্রথমটা কি ছিল? সবল অ্যাসিড সবল ক্ষার না? তো দেখো শুরু হয়েছে কি? সবল অ্যাসিডের এখানে গিয়ে কিন্তু শুরু হয়েছে। এই পার্টটা কি সবল অ্যাসিডের না? এটা দেখো সবল অ্যাসিডের পার্ট, এটাও দেখো সবল অ্যাসিড থেকে শুরু হয়েছে। শক্তিশালী ক্ষার ছিল, শক্তিশালী ক্ষারে গিয়ে শেষ হয়েছে। দ্বিতীয়টা কি? উইক অ্যাসিড। শুরু হবে কোন জায়গা থেকে? এটা দুর্বল অ্যাসিড ছিল, উইক অ্যাসিড থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? স্ট্রং ক্ষারে গিয়ে। কালার ছিল গ্রিন, গ্রিনটাই আমরা এখানে রাখি। তা শুরু হবে কোথা থেকে? দুর্বল অ্যাসিড থেকে। তা দুর্বল অ্যাসিড শুরু কোন জায়গা থেকে? এইখান থেকে। তো একবার 3.5 থেকে নেওয়া যাবে না, আমাদের এইখান থেকে নিতে হবে। তা এইখান থেকে একটু 7 একটু আগে গিয়ে এই দাগে মিলাবা, মিলিয়ে কোন পর্যন্ত নিয়ে যাবা? একদম স্ট্রং ক্ষার পর্যন্ত। স্ট্রং ক্ষার পর্যন্ত বলতে একদম এই দাগের উপর কাছাকাছি দিয়ে এই 14 পর্যন্ত। তোমার পরীক্ষায় কিন্তু সবগুলা দিবে না, যে কোনো একটা দিবে, সেইটাই তুমি সেই দাগটাই শুধু আঁকাবা। তো আমি এই 14 পর্যন্ত দিলাম। 2 নাম্বারটা কিন্তু শেষ। 3 নাম্বারে দেখো স্ট্রং অ্যাসিড থেকে যাইতে হবে উইক বেজে। স্ট্রং অ্যাসিড তো এইটা, এই স্ট্রং অ্যাসিড। তাহলে এইখানে স্ট্রং অ্যাসিড থেকে যাইতে হবে উইক বেস, মানে এই পর্যন্ত আসতে হবে। এটা আমরা গ্রিন ব্লু লিখছি, তাহলে এইখান থেকে, এইখান থেকে আসো। এইটা কি কোথা শুরু হবে? স্ট্রং অ্যাসিড থেকে শুরু হবে। তাহলে আমি স্ট্রং অ্যাসিড থেকে শুরু করলাম, দিয়ে উপরে উঠে কোন পর্যন্ত যাবে? দুর্বল ক্ষার পর্যন্ত যাবে। তা দুর্বল ক্ষারে পর্যন্ত যাইতে গেলে মানে একদম এই 10.5 এই লেভেল পর্যন্ত নিয়ে আসতে হবে কিন্তু, দুর্বল ক্ষার যতক্ষণ থাকবে। তাহলে গ্রিন এইখান থেকে আসতেছে 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 আসতেছে, এইখান থেকে তুলে এই দিয়ে দাও। তাহলে এইটা হচ্ছে 3 নাম্বার দাগ, আর এটা ছিল 2 নাম্বার দাগ। বাকি আছে একটা, দুইটাই দুর্বলে যাবে, উইক অ্যাসিড উইক বেস। তা উইক অ্যাসিড কোথায় হবে? এইখানটা। তা এইখানটা বলতে তো আমরা এইখান থেকে নিব, এই যে
বেঁকে যাচ্ছে, এইখান থেকে শুরু করলাম, শুরু করে এখান থেকে উইক বেস যত দূর থাকবে তত দূর নিয়ে যেতে হবে, এই পর্যন্ত। তো এইটাই হচ্ছে 4 নাম্বার রেখা, হলুদটা। এই টোটাল কোনটার জন্য কোনটা থাকবে, যেটা দেওয়া থাকবে তুমি সেই রেখাটা শুধু আঁকবা, যেভাবে বললাম প্রথমে এভাবে ভাগ করে নিবা, এইভাবে করো, কোনো সমস্যা নাই, এইভাবে লিখো, এখানে কোনো সমস্যা কিন্তু নাই। যে পার্টটা বলবে শুধু সেই পার্টটুকু রাখবা, আমি এখানে সবগুলো এঁকে দিচ্ছি, যে পার্টটুকু বলবে শুধুমাত্র সেই পার্টটুকু আঁকবা। আচ্ছা, এবার এইখানে দেখো বেশ কতগুলা কোশ্চেন আসে, আশা করি এগুলা পারবা এখন। সবাল অ্যাসিড, সবাল অ্যাসিড ও সবাল ক্ষারের টাইট্রেশন এর বেলায় মূল বিক্রিয়াটা কি? HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া, এখানে পূর্ণ আয়নীকরণ ঘটে, এখানে তুমি পরশমন বিন্দুর পিএইচ কত 7, এখানে তুমি যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবা। এটা ইম্পর্টেন্ট না, 2 নাম্বারটাও ইম্পর্টেন্ট না, এইটা একটু দেখো, এইটা পরীক্ষায় যেহেতু আসছে, মৃদু অ্যাসিড বা মৃদু অ্যাসিড বা তীব্র ক্ষার এর টাইট্রেশনে নির্দেশক হিসেবে কেন আমরা ফেনফথেলিন ব্যবহার করি, মিথাইল অরেঞ্জ কেন ব্যবহার করা হয় না? অনুধাবনমূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, অনুধাবনমূলক কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, তাহলে আমাদের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য এটা পড়তে হবে। দেখো, তুমি একটা দুর্বল অ্যাসিড নিবা, সে দুর্বল অ্যাসিডটা কি ইথানোয়িক অ্যাসিড, আর একটা সবল ক্ষার নিবা, নেওয়ার পরে তাহলে তুমি পানি পাবা, যেহেতু অ্যাসিড ক্ষার বিক্রিয়া করতেছে, আর অ্যাসিটেট আয়ন আসবে আর সোডিয়াম আয়ন আসবে, অথবা তুমি অক্সালিক অ্যাসিড দিয়ে বলতে পারো, আমি উপরেরটাই নিলাম, আমরা উপরেরটাই নিব। এরপরে দেখো যে দুর্বল যে অ্যাসিডটা ছিল বা মৃদু অ্যাসিড যে ছিল, মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হবে, কিন্তু তীব্র ক্ষার যেটা আছে, তীব্র ক্ষার কি হয়, পরিপূর্ণ সম্পূর্ণরূপে বা 100% এর মতো আয়নিত হয়। দেখো দুইটা জিনিস পড়াই মুখস্থ করতে বলছিলাম, যখন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ছিল, তখন দুইটার ক্ষেত্রে প্রশমন বিন্দু ছিল ওই পানির কেডব্লিউ এর মান ছিল, এই কে এর প্রশমন বিন্দু কে এন বলতে কেডব্লিউ এর মতো 1 × 10⁻14 ছিল, কিন্তু স্ট্রং অ্যাসিড উইক বেস উইক অ্যাসিড স্ট্রং বেস এগুলোর ক্ষেত্রে ছিল 1.8 × 10⁹। তাহলে প্রশমনের পর দ্রবণে অবশিষ্ট থাকবে সোডিয়াম আয়ন, পটাশিয়ামের কথা বলি না কিন্তু, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ছিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড বলছি, তাই সোডিয়াম আয়ন অ্যাসিড বা ক্ষার থাকবে না, প্রশমনের পর দ্রবণে থাকা সোডিয়াম আয়ন বা পটাশিয়াম আয়নের কোনো অ্যাসিড বা ক্ষার ধর্ম থাকবে না। কিন্তু দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল ক্ষার হওয়ায়, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কিন্তু সবল ক্ষার হবে এখানে, এটা ভুল লিখছে এখানে, এইখানে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল না সবল হবে, আর এখানে হবে কি সবল ক্ষার, তাহলে সবল ক্ষার হওয়ার জন্য, সবল ক্ষার মানে কি পিএইচ মান 7 থেকে অনেক বেশি হবে এখানে, এবং প্রশমন বিন্দু 8.8 হবে, প্রশমন বিন্দুর কাছাকাছি হঠাৎ পিএইচ এর পরিবর্তন হবে 8 থেকে 10, এই পিএইচ রেঞ্জ হবে 8 থেকে 10 এর মধ্যে, এবং কি কি থাকবে সেটা এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানটা কেমন হলো? আমরা জানি তো দুর্বল অ্যাসিড এর অনুবন্ধী ক্ষারক হয় হচ্ছে সবল ক্ষার, তাহলে এখানে যেটা বলছে এইটা যদি আমরা মিলাতে চাই, এইটা যদি আমরা ধরে নিই, এটা ঠিক আছে, ঠিক আছে ধরে নিলেই কিন্তু এইখানে আমরা অ্যাকুরেট করতে পারতেছি, বাকিগুলা যদি এখানে তুমি দেখো উপরের এগুলাতে, আহ উপরের এগুলাতে মনে হয়, এইখানে দেখো সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, এইটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি। এই ক্ষেত্রে প্রশমন বিক্রিয়া সেই একইভাবে 1.8 × 10⁹ হবে, প্রশমনের পর ক্লোরাইড আয়ন এর কোনো অ্যাসিড বা ক্ষার ধর্ম থাকবে না, কিন্তু অ্যামোনিয়াম আয়ন দুর্বল অ্যাসিড হওয়ায় প্রশমন বিন্দুতে পিএইচ 7 এর কম হবে, এবং প্রশমন বিন্দুর মান হবে 5.27। তাই 5.27 এটা কার কার মধ্যে, 4 আর 7 এর মধ্যে। এখন তোমার যে পিএইচ এর যে রেঞ্জটা ছিল, ওর মধ্যে দেখতে হবে কোনগুলার গড় করলে এই 5.27 এর কাছাকাছি আসে। তো দেখো এরকম ছিল মাত্র মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই জায়গায় এই লাইনটা তুমি রিটেনে আসলে লিখবা না, এইটা, এটা লিখবা না, শুধু লিখবা হচ্ছে ওই অ্যাসিটের আয়ন
বা অক্সালেট আয়ন ওইগুলার প্রশমন বিন্দুতে pH 7 এর বেশি হবে, এইটুকু লিখবা। যেমন এখানে লেখা, এখানে অ্যামোনিয়াম আয়নের জন্য লেখা হয়েছে, আর এখানে তুমি লিখবা এই যে অক্সালেট আয়ন বা অ্যাসিটেট আয়ন যেটা তুমি দিবা এইটার জন্য লিখবা যে এত এর প্রশমন বিন্দুতে pH 7 এর বেশি হবে, মানে 8.8 হবে। আর 8.8 কার কার আছে? ফেরোফথারিন ছিল 8 থেকে 10 এর মধ্যে, থাইমাল ব্লু ছিল এরকম, এইগুলো হবে এই জন্য। কিন্তু মিথাইল অরেঞ্জ কেন ব্যবহার করতে পারবে না? কারণ তোমার pH এর রেঞ্জ আসতেছে 7 এর বেশি, মানে 8.8। তা 8.8 হতে গেলে তো 8.8 এর নির্দেশকই ব্যবহার করতে হবে, 3 থেকে 4 এর এই নির্দেশককে ব্যবহার করা যাবে না। আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নেক্সট ক্লাসে করব।